হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের লাইভ ক্লাসটাতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা পড়বো ডাটাবেসের কনসেপ্ট নিয়ে। যারা আমরা রেগুলার বেসিসে আসলে ক্লাস করছি না তাদের জন্য আমি একটু ব্রিফ দিয়ে দিই। আমরা ফাউন্ডেশন কোর্সে কিন্তু এইচএসসি আইসিটির প্রতিটা অধ্যায় নিয়ে একটা ব্রিফ ধারণা দেওয়ার চেষ্টা করছি। কোন অধ্যায়ে আসলে আমরা কি সম্পর্কে জানবো, কোন অধ্যায়ে কি পড়বো, কিভাবে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, যখন আমরা এইচএসসিতে পড়াশোনা শুরু করব তখন আসলে আমাদেরকে কোন চ্যাপ্টারটা কতটুকু গুরুত্ব দিতে হবে, এই সব কিছু কিন্তু আমরা জানার চেষ্টা করছি। জানাচ্ছি আমি আপনাদের ফাউন্ডেশন কোর্সে এম এ রিয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব, নিজেরা একা একা স্বার্থপরের মতো একদমই ক্লাস করব না, ঠিক আছে? সবাই একটু দ্রুত দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, মেনশন করে আমাকে জানিয়ে দাও যে সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করা ডান, ঠিক আছে? ওকে। রাফিয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রাফিয়া? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রিয়া, হ্যালো। ওকে, সো সবাই একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়ে আজকের ক্লাসটাতে যেন আসলে সবাই একসাথে আমরা জয়েন হইতে পারি। উম্মে হাফসা, ওয়ালাইকুম আসসালাম। সাজিদ জামান, ওয়ালাইকুম আসসালাম। কাজী সাইফা, ওয়ালাইকুম আসসালাম। সাদিদা জামান, ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? মাহিন, হাই, কেমন আছো ভাইয়া? তারপর হচ্ছে সাবিহা, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে তাবিনা ইসলাম। তাবিনা কিন্তু অনেকজনকে মেনশন করে দিয়েছে, সো সবাই কিন্তু তাবিনার মতো নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং আজকের ক্লাসটা কিন্তু শেয়ার করে দিতে পারো চাইলে। এবং অবশ্যই অবশ্যই আছে আমরা পড়বো আমাদের ডাটাবেজ নিয়ে, ঠিক আছে? ডাটাবেজের কনসেপ্টটা আমরা এসএসসিতেও কিছুটা পড়েছি এবং এইচএসসিতে কিন্তু এই ডাটাবেজের কনসেপ্টটা আরেকটু বড় আকারে আমাদের কাছে আসবে। আমরা অনেক নতুন নতুন এলিমেন্ট, নতুন নতুন জিনিসপত্র শেখার চেষ্টা করব এই ডাটাবেজের কনসেপ্টটাতে। এবং এই ডাটাবেজের থেকে কিন্তু পরীক্ষায় সিকিউ এবং এমসিকিউ দুইটাই আসে, তো সমানভাবে গুরুত্ব দিতে হবে ডাটাবেসকে, ঠিক আছে? সমানভাবে গুরুত্ব দিতে হবে। অন্য অধ্যায়ের মতো অধ্যায়টা খুবই সহজ। ইনশাল্লাহ আজকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব নতুন নতুন ডাটাবেস নিয়ে। সুমন ইসলাম, ওয়েলকাম ইন দ্য ক্লাস এভরিওয়ান। থ্যাংক ইউ সুমন, সবাইকে ওয়েলকাম করার জন্য। সুযোগ পাইলে ভাইয়াকেও একটু ওয়েলকাম করে দিও। নাদিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাবিদিয়া। তাবিনা ইসলাম, জি ভাইয়া। ওকে তাবিনা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে মেনশন করে দেওয়ার জন্য। অর্প, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আক্তার, ভাইয়া আমি আইসিডিতে আজকে নতুন ক্লাস করতে আসলাম। ওকে, নো প্রবলেম। আজকে হয়তোবা অনেকে নতুন ক্লাস করতে আসছি। মারজানা মুন্নি, আচ্ছা মারজানা মুন্নি একজনকে মেনশন করছে, মুক্তা আহমেদ, থ্যাংক ইউ। আমরা সবাই সবার ফ্রেন্ডদেরকে, ক্লোজ ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস যদি আমাদের মিসও হয়ে যায় তখন কিন্তু আমাদের ফ্রেন্ডরা আমাদেরকে মেনশন করে দিবে, ঠিক আছে? আসল ফ্রেন্ড কে বলো তো? যে হচ্ছে ফ্রেন্ডকে তার বিপদে হেল্প করে, ঠিক আছে? বাট তাকে যখন তার দরকার ছিল তখন সে হেল্প করে, ঠিক আছে? ওকে রুমা, হ্যালো। হ্যালো রুমা, কেমন আছেন? আচ্ছা ছেলেরা কোথায় ক্লাসে? হ্যাঁ, ছেলেরা কি কমেন্ট টমেন্ট করতেছে না নাকি? কোনো ছেলেকে আমি এখন পর্যন্ত দেখলাম না তো। তারপর তোমরা বলবো ভাই আপনি শুধু ছেলে মেয়েদের কমেন্ট করেন, এরকম কিন্তু আপনারা এত অলস হলে হবে? হ্যাঁ, ইয়েস আয়শা আক্তার, বলেন আপনার কি কথা বলার আছে? এই যে নাবিলা ইসলাম, হ্যালো। অর্প, আছি ভাইয়া। তাহলে এতক্ষণ কোথায় ছিলেন? হ্যাঁ, এতক্ষণ করে কমেন্ট টমেন্ট করেন নাই কেন? অল্প ফ্রেন্ডদেরকে অবশ্যই একটু মেনশন করে দিই। একজন তো আবার নাইম দুর্জয় ভাইকে তার ফ্রেন্ড হিসাবে মেনশন করে দিয়েছে। না, নাইম দুর্জয় ভাইকে আসলে ক্লাস করার দরকার নাই, ঠিক আছে? ওকে, হ্যাঁ আমি, ভাইয়া আমি আছি। সিয়াম, ওকে সিয়াম, হ্যালো ভাইয়া, থ্যাংক ইউ ক্লাসে জয়েন করার জন্য। তোমার ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে দিও। মাহিন, ছিলাম না, প্রচুর মিস করেছি আপনাকে। থ্যাংক ইউ মিস করার জন্য মাহিন। ইনশাল্লাহ এখন থেকে আমরা রেগুলার ক্লাসে থাকবো, ঠিক আছে? সবাই আমরা রেগুলার চেষ্টা করব ক্লাসগুলোতে জন্য আমরা জয়েন করতে পারি। ওকে, সো 6টা 5 বেজে গেছে, আর আমরা দেরি না করি, চলো আমরা শুরু করে দিই আজকে আমাদের নতুন একটা কনসেপ্ট, নতুন একটা চ্যাপ্টার, ডাটাবেজ, ঠিক আছে? ওকে, সো এই ডাটাবেজ আমাদের এইচএসসি আইসিটি শেষ, অর্থাৎ 6 নাম্বার সিলেবাস মানে চ্যাপ্টার, ঠিক আছে? ডাটাবেজ হচ্ছে আমাদের আইসিটির নাম্বার 6, চ্যাপ্টার নাম্বার
6, ঠিক আছে? ওকে, সো এখান থেকে পরীক্ষায় আসলে কি কি আসে, ডাটাবেজের এই কনসেপ্ট বা ডাটাবেস থেকে আসলে আমাদের পরীক্ষায় কি আসে, আমাদের মোটামুটি ধরো একটা সিকিউ আসে হুইচ ইজ 10 মার্ক, ঠিক আছে, 10 মার্কস, অ্যান্ড তার পাশাপাশি আমরা এক্সপেক্ট করতে পারি 4 to 5 এমসিকিউস, ঠিক আছে, 4 to 5 এমসিকিউস আমরা এখান থেকে মানে আশা করতে পারি যে আসবে, ঠিক আছে? ওকে, এই যে নিগার তার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ। এই যে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিলে কিন্তু বেড়ে যায় আমাদের, কিন্তু সম্পর্কটা অনেক ভালো হয়ে যায়, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, আমি আসলে দেখতে আসতেছিলাম যে তোমাদের জাকির ভাই আইসিটিতে কিভাবে বস বানাই ফেলতেছে, মানে ফিজিক্সে তোমরা বক্স হইতে পারবা না, স্যাড ফর দ্যাট, বাট না, পারবো। আইসিটিতে আমরা সবাই বক্স হয়ে যাবো, ঠিক আছে? ভাই তোমরা যারা হচ্ছে ফিজিক্সে আসো দেখা তো হবে ইনশাল্লাহ, বাট ইনশাল্লাহ এই যে আইসিটি ক্লাস করে তারপর আবার ফিজিক্স ক্লাসও দেখা হবে, সমস্যা নেই, ঠিক আছে? আইসিটিতে আমরা ফিজিক্স শিখাই দিব, প্যারা নাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে? আইসিটিতে আমরা ফিজিক্স শেখাই দিব, প্যারা নাই, ফিজিক্স ক্লাস না করলেও হবে, আমরা একদম বস বানিয়ে দিব, ঠিক আছে? মানে কেমিস্ট্রি ম্যাথ এইগুলা কইরো, বাট ফিজিক্স লাগবে না, ঠিক আছে? আচ্ছা, না মজা করতেছি, ফিজিক্স ক্লাস অবশ্যই তোমরা করবা, রিফাত ভাই অনেক ভালো পড়ায়, ঠিক আছে? আমি নিজের রিফাত ভাইয়ের অনেক বড় ফ্যান, ঠিক আছে? সো সবাই অবশ্যই রিফাত ভাই ফিজিক্স ক্লাসগুলো করবা। ভাইয়া আমাকে দেখেন না? অবশ্যই হাফসা, আপনাকে কেন দেখবো না? ওকে, কাজী সাইফা আসি, ওকে কাজী, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর লেট না করি সবাই, ঠিক আছে? সবাই চলো তাহলে শুরু করে দিই, চলেন। প্রথমে আসলে আমরা ডেটাবেজে ডেটা নিয়েই কথাবার্তা বলবো, ঠিক আছে? ডেটাবেজে আমরা কি নিয়ে কথাবার্তা বলবো? ডেটাবেজে আসলে আমরা ডেটা নিয়ে কথাবার্তা বলবো। সো বর্তমান পৃথিবীর আমি যদি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, সেটা হচ্ছে ডেটা। আচ্ছা, আমরা কে কে চ্যাট জিপিটি ইউজ করি? হ্যাঁ, আমরা কে কে চ্যাট জিপিটি ইউজ করি? হাত তোলো তো। ভাই এসএসসি তে সিকিউ আসে না, এইচএসসি তে কি সিকিউ আসে? হায় রে, ও মোর খোদা, আপনি কোথায় আছেন আপু? 50 মার্ক তো সিকিউই আসবে। আচ্ছা, যারা এইচএসসির মার্ক ডিস্ট্রিবিউশনটা জানো না, তাদেরকে বলে দিই, সিকিউ আসবে 50 মার্কস, ঠিক আছে? এমসিকিউ 25, ওকে, এন্ড প্র্যাকটিক্যাল হচ্ছে 25, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। তোমাদের সবাইকে একটা স্যাড নিউজ দিব, দুঃখের সংবাদ দিব। আচ্ছা, আমাদের এসএসসিতে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটা ছিল? সবাই আমাকে বলো তো। আমি জানি সবাই আইসিটি বলবো, বাট বলো। এসএসসিতে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটা ছিল? সবচেয়ে একদম জাকি ভাইয়ারা ক্লাস করে পরীক্ষার আগের দিন A+ পেয়ে গেছি, হ্যাঁ, আইসিটি, রাইট? এবার আমি তোমাদেরকে একটা ডেটা শেয়ার করি। এইচএসসি 24 সালে একটা সাবজেক্ট আছে, যেই সাবজেক্টে প্রতি 4 জন স্টুডেন্টের একজন ফেল করছে। In every 4 students, 1 student fail in the HSC board exam. Do you know which subject? HSC তে 2024 সালে প্রতি 4 জন স্টুডেন্টের একজন ফেল করছে। গেস করো তো কোন সাবজেক্ট? কি মনে হয়? আইসিটি। 2024 সালে সবচেয়ে বেশি ফেল করা সাবজেক্টটা হচ্ছে ইংলিশ প্লাস আইসিটি। সম্ভবত ইংলিশে 25% স্টুডেন্ট ফেল করছে, অ্যান্ড আইসিটিতে 26। বিভিন্ন বোর্ড ভেদে একটু ডিফারেন্ট আছে, 24 থেকে ধরে নিতে পারো মোটামুটি 27% মতো এরকম এইচএসসিতে ফেল করছে। বুঝছো? ম্যাথে না, ফিজিক্সেও না, পাস করে যাওয়া ফিজিক্স, পাস করে যাওয়া ম্যাথ, সারা বছর পড়বা না, এমনি পাস করে যাবা। বাট বাংলা পাস করে যাবা, না লিখলো।
মানে না লিখলেও না, অল্প লিখলেও পাস করে যাবা। বাট আইসিটিতে সবচেয়ে বেশি ফেল করছে। এখন মজার বিষয় হচ্ছে আইসিটি তো সহজ, ফেল করে কেন? কারণটা কি? কারণটা হচ্ছে আইসিটিতে সবকিছু হচ্ছে এখন ম্যাথ। মানে মনে হইতে পারে না যে ভাইয়া আসলে এই ডাটাটা কি অনেস্টলি সত্য? আমি তোমাদের সাথে পেপার কাটিং শেয়ার করবো নি, ঠিক আছে? আমি তোমাদের সাথে বোর্ডের যে রেজাল্ট অ্যানালাইসিস সেটা শেয়ার করব। এখন প্রশ্ন হলো ভাইয়া কেন তাইলে আসলে আইসিটিতে ফেল করে? মানে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথ আছে, এত এত সাবজেক্ট, ম্যাথও ফেল করে, বাট ম্যাথও এত না। বাট আইসিটিতে কেন এত ফেল করে? তার কারণ হচ্ছে 25 ভাই, ওইখানে 100তে পরীক্ষা হবে। এইচএসসিতে 25 কিছু না, 100তে পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা, এর কারণ হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তুমি যাই লিখো টিচার কিছু কিছু মার্ক দিবে তোমারে, ঠিক আছে না? কিছু একটু একটু হলেও তোমাকে মার্ক দিবে। বাট আইসিটিতে তোমার সব, ধরো সি প্রোগ্রামিং, একটা সেমিকলন ভুল করলে তোমার মার্ক শেষ, 4-এর মধ্যে 0 পাবা সিকিউতে। ঘ মার্কে কোথাও জাস্ট একটা কমা দিতে ভুলে গেছো, লিখতে লিখতে মানুষের হয় না কমা দিতে ভুলে যায় আমরা, একটা কোডিং এর মধ্যে যদি কোথাও কমা দেওয়ার দরকার ছিল, কমা দাও নাই, টিচার 0 দিয়ে দিতে পারে, কিচ্ছু বলার নাই তোমার। যখন বাইনারি করবা, ধরো 1 0 1 0 0 0 1 0, এর সাথে তুমি এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু একটা করতেছো, ঠিক আছে? এই জিরোটা যদি এইখানে না লিখে, ধরো এখানে যোগ করতেছি আমি, ধরো এটা একটা যোগ বাইনারিতে, এরকম যোগ করতে হবে তোমাদেরকে। তো 0 0 যোগ করলে 0 হয়, 1 1 যোগ করলে 0, এখানে 1 হয়, হ্যাঁ? তো এইটা 1টাকে ধরো ধরলা না, কোনোভাবে ভুল হয়ে গেল, আবার 0 বসাই দিছো, বা এই 1টাকে একটু পাশে লিখে ফেলছো, 0 দিয়ে দিবে 3-এর মধ্যে, 3-এর মধ্যে ইউ উইল গেট 0। সো এই কারণে ফেলের পরিমাণটা এত বেশি বেড়ে যায়। প্রতি 4 জনে একজন ফেল করে, 25% স্টুডেন্ট। এটা 24 সালে হয়েছে, 23 সালেও এর কাছাকাছি ছিল, ঠিক আছে? হ্যাঁ, এরকম অদ্ভুত অদ্ভুত অঙ্ক দেখবা তোমরা, ঠিক আছে? এরকম দিয়ে বলবে যোগ করো গুণ করো, এন্ড এর রেজাল্ট আরো অদ্ভুত, ঠিক আছে? নর্মাল যোগ বিয়োগের সাথে এর বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? সেরকম অদ্ভুত অদ্ভুত জিনিস দেখবে, এই কারণে আসলে ফেল করে। এর কেমনে কি এগুলো আমরা শেখাবো, ঠিক আছে? সো অনেক স্টুডেন্ট আসলে অনেক শখ খায়, ঠিক আছে? যে মানে এগুলো কি, কিছুই তো বুঝি না, মানে এরকম কেন হচ্ছে? সো এই কারণেই কিন্তু আমাদের ফান্ডামেন্টাল যে কোর্সটা বা ফাউন্ডেশন যে কোর্সটা ছিল, যে আমরা প্রত্যেকটা দিন তোমাদেরকে কিছু না কিছু, প্রত্যেকটা চ্যাপ্টার ডিফারেন্ট, একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের কোনোই মিল নাই। একটা চ্যাপ্টারে অঙ্ক করতেছি, আরেকটা চ্যাপ্টারে সার্কিট ডিজাইন করতেছি, আরেকটা চ্যাপ্টারে কোডিং করতেছি, একটাতে ওয়েবসাইট বানাইতেছি, একটাতে নর্মাল প্রবলেম সলভিং করতেছি, কোনো মিলই নাই কোনোটার সাথে, এক একটা এক এক রকম ভাবে কঠিন, ঠিক আছে? সেই কারণে বলতেছি সামনে কলেজে ক্লাস শুরু হয়ে যাবে, সো অবশ্যই একটু মনোযোগ দিয়ে আইসিটিতে শুরু থেকে পড়ো, ঠিক আছে? আচ্ছা, সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইসিটির সবচেয়ে সহজ অধ্যায়, ডাটাবেস কনসেপ্ট। সো রিল্যাক্স, আজকে আমরা সবচেয়ে ইজি চ্যাপ্টারটা পড়বো। আচ্ছা, সো আচ্ছা যারা নতুন আছে, এই ক্লাসে কেউ নতুন আসো? ওকে, সো যদি কেউ নতুন থাকো, আমি তোমাদেরকে বলে দিই, সম্ভবত আর 4 থেকে 5 দিন থাকবে এটা। সেটা হচ্ছে আমাদের তো একটা কোর্স আছে, রাইট? আইসিটি, যেটাতে আমরা অ্যাকচুয়ালি তোমাদেরকে পড়াবো, তাই তো? সো গতদিন আসলে, গতদিন না, গত ক্লাসের আগের ক্লাসে আসলে এই কোর্সের প্রোমোটা শেষ হয়ে গেছিল, আর ডিসকাউন্ট ছিল না। সো আমি আসলে আমার স্টুডেন্টদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করে রাখছিলাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। সো তোমরা জাস্ট গুগলে যে 10 মিনিট স্কুল 10ms লিখলেই হবে, 10ms লিখলে 10 মিনিট স্কুল চলে আসে। অ্যান্ড দেন এইখানে যে তুমি জাস্ট লিখবা এইচএসসি, তোমার ব্যাচ কত, এইচএসসি 27, তারপর লিখবা জাস্ট আইসিটি, আর কিছু করা লাগবে না। আচ্ছা, কোনো কারণে লেখাটা হয় নাই, ওকে, জাস্ট এইচএসসি তোমার ব্যাচ লিখবা 27, আবার 26-এর কোর্সে ভর্তি হয়ে যাও না কেউ, জাস্ট আইসিটি, ঠিক আছে? এটা লিখে জাস্ট একটা ইন্টার প্রেস করবা, সো চলে আসবে। অলরেডি তোমার প্রায় 2000 জন ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? অলরেডি প্রায় 2000 জন, 1700 প্লাস এখানে দেখাচ্ছে, আর একটু বেশি হয়তো আজকে আরো কিছু ভর্তি হয়েছে। সো 1780 প্রায়, মানে 1800 মানুষ অলরেডি ভর্তি হয়ে গেছে। সো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে 3000 টাকার ফুল কোর্স, ঠিক আছে? এটা কিন্তু 2 বছরের জন্য, ঠিক আছে? 3000 টাকা কিন্তু 2 বছরের ফুল কোর্স, মানে ফুল আইসিটির জন্য। সো তোমরা যদি যাও নিচের দিকে এগিয়ে যাওয়াতে ক্লিক করলে, সো 3000 টাকা তো একটু বেশি না? সো আমার স্টুডেন্ট যারা, তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট কিভাবে পাবা? এই যে প্রোমো কোড যোগ করুন যে অপশনটা আছে না, এখানে যে জাস্ট লিখবা এইচএসসি
27 জাকি, ঠিক আছে? আচ্ছা, তাহলে বোধ হয় জাকি এইচএসসি 27, এই যে জাস্ট লিখবা জাকি এইচএসসি 27, ঠিক আছে? ভালো করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। অ্যান্ড তোমার অলরেডি 500 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে, 2500 টাকা হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট ইউ হ্যাভ টু রাইট জাকি এইচএসসি 27, ইউ উইল গেট 500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। বাট এটা কিন্তু তোমার সামনে আর থাকবে না। সো যারা ভর্তি হও নাই বা ভর্তি হইতে চাইছো, আমার কাছে পড়ে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এটা হচ্ছে 2 বছরের কোর্স, ফুল আইসিটি সিলেবাস, অ্যান্ড প্রায় 60টা রেগুলার লাইভ ক্লাস অ্যান্ড 30টা কিউএনএ ক্লাস। সো টোটাল 90টা ক্লাসের জন্য, ঠিক আছে? প্লাস লেকচার শিটও আছে। আই এম অলরেডি এনরোল ইন বোথ। ওকে, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, ঠিক আছে, তো চলো এবার আমরা আমাদের স্লাইডে চলে যাই, যেটাতে আমরা আজকে ডেটাবেজের কনসেপ্ট পড়ার চেষ্টা করব। সো আমরা সবাই একটু আগে বলছিলাম যে আসলে আমরা সবাই চ্যাট জিপিটি ইউজ করি, ঠিক আছে? অনেক বেশি আমরা চ্যাট জিপিটি ইউজ করি। চ্যাট জিপিটি আমরা ফ্রিতে ইউজ করি সবাই, রাইট? বা যখন চ্যাট জিপিটি শুরুতে ছিল তখন শুধুমাত্র ফ্রিতে ইউজ করতে হইতো। এখন ফ্রিও আছে, পেইডও আছে, রাইট? আচ্ছা, তোমরা আমাকে বলতে পারো শুরুতে চ্যাট জিপিটি কেন শুধু ফ্রিতে ছিল? সবকিছু ফ্রিতে করতে পারতা কেন? সবকিছু শুরুতে চ্যাট জিপিটি কেন ফ্রিতে করে দিছিল? বান্ডেলেও ভর্তি হতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু আইসিটি না কিনলেও হবে, বিআই কিনে ফেললেও হবে, অথবা চাইলে শুধু আইসিটি কিনতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সবাইকে অ্যাটাক করতে না, সবাইকে অ্যাটাক করতে না। আচ্ছা, আর কারো কোনো গেস আছে? একজন বলছে সবাইকে অ্যাটাক করতে না, সবাইকে অ্যাটাক করার জন্য না, ঠিক আছে? কেন? আর কেউ কোনো গেস করতে চাও? আর কেউ কোনো গেস করতে চাও? হ্যাঁ, শুরুতে চ্যাট জিপিটি একদম ফ্রি কেন ছিল? স্ট্রাকচার ফ্রি ছিল এক্সপ্লোর করার জন্য? না, শুধুমাত্র এক্সপ্লোর করার জন্য না। সেলিং এর জন্য না, পরিচিত হওয়ার জন্য না। সত্যি যাদের চ্যাট জিপিটি ব্যবহার করেন না, বেশি ব্যবহার করার জন্য না, মার্কেটিং না। আচ্ছা, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, সিলেবাস অভিজ্ঞান। আর কারো কোনো ইয়ে আছে? আমি তো এখনো ফ্রিতে ইউজ করি। এখন ফ্রি পেইড দুইটাই আছে, রাইট? এখন চাইলে তুমি সব ফিচার ফ্রিতে আর পাবা না। আচ্ছা, রিচ বানানোর জন্য নো। ওকে, সো কেন চ্যাট জিপিটি শুরুতে শুধুমাত্র ফ্রি ছিল? তার কারণ হচ্ছে দে ওয়ান্ট টু কালেক্ট ডেটা, ঠিক আছে? তারা কি করতে চাইছিল? তারা আসলে ডাটা কালেক্ট করতে চাইছিল, এবং এই ডাটা কালেক্ট করার জন্যই কি ছিল? চ্যাট জিপিটি তারা শুরুতে ফ্রিতে দিয়েছিল, ঠিক আছে? সো টেস্টিং টেকনোলজি, হ্যাঁ সেটাও, বাট ডেটা কালেক্ট করার জন্য। সো তুমি যখন চ্যাট জিপিটির সাথে কথা বলছো তখন চ্যাট জিপিটি আসলে শিখতেছিল, ঠিক আছে? তুমি যে কথাগুলো বলছো, ধরো তুমি যখন চ্যাট জিপিটি শুরুতে ব্যবহার করছিলা, তখন তোমাকে চ্যাট জিপিটি একটা অ্যান্সার দেওয়ার পর তোমার ফিডব্যাক চাচ্ছিল যে ওর অ্যান্সারটা কি কারেক্ট হয়েছে নাকি রং হয়েছে, তাই না? কারণ কি, ও তখন নিজেকে ওইভাবে আপগ্রেড করতে চায়। সো যে কোনো এআই টেকনোলজি বানানোর জন্য সবচেয়ে ভ্যালুয়েবল যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ডেটা। পৃথিবীতে শুধু চ্যাট জিপিটি না, যে কোনো এআই টেকনোলজি বানানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে ডেটা। কারণ এআই এলিমেন্টের মধ্যে একটা জিনিস অ্যালগোরিদম। সো এই অ্যালগোরিদম এই ডেটাকে ব্যবহার করে এমএল নামে একটা টেকনোলজি আছে, মেশিন লার্নিং, সেটা ইউজ করে ও শিখে, ঠিক আছে? সো এমএল বা মেশিন লার্নিং, হলুদ লেখা, আচ্ছা কালো দিয়ে লিখি তাহলে সবাই দেখা যাবে। ওকে, সো এমএল বা মেশিন লার্নিং হচ্ছে যন্ত্রকে শেখানো। আমি যদি নর্মালি বলি যে এমএল মানে হচ্ছে যন্ত্রকে শেখানো আর কি, মেশিন লার্নিং। সো এখন এই এমএল টেকনোলজিটা ইউজ করার জন্য বা মেশিন লার্নিংটাকে ব্যবহার করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিস, ওর খাদ্য বলতে পারি আমরা,
সেটাই হচ্ছে ডেটা। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে ডাটা। যার টেকনোলজির কাছে যত বেশি মানুষের তথ্য থাকবে, যত বেশি ইনফরমেশন থাকবে, সেই টেকনোলজিটা বা সেই এআই মডেলটা তত বেশি নিখুঁতভাবে তোমাকে অ্যান্সার করতে পারবে, কারণ ও তত বেশি অ্যাকুরেট। আসলে ডেটা কিন মানে বুঝি নাই। যত বেশি ইনফরমেশন তাদের কাছে থাকবে, তত বেশি তার মডেলটা বা তার যে এআইটা আছে সে তত বেশি কি করতে পারবে, সে তত বেশি অ্যাকুরেট অ্যান্সার দিতে পারবে। কারণ হচ্ছে মেশিন লার্নিং বা যে টেকনোলজিটা ইউজ করা হয়, ওর শেখার প্রসেসই হচ্ছে তথ্য অ্যানালাইসিস করে। ওর শেখার প্রসেসই হচ্ছে ও তথ্য অ্যানালাইসিস করে। সো তুমি ওকে যত বেশি তথ্য দিবা, ও তত বেশি ভালো অ্যানালাইসিস করতে পারবে। বুঝাতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি? রাইট? ওকে, চলো এবার আমরা দেখি ডেটা আসলে কি। ডেটা হলো কাঁচা অপরিশোধিত তথ্য। তথ্য এখানে বিশ্লেষণ করা হয়নি, তাই এটা ডেটা। যেমন 40, রাহিম B+। আচ্ছা, এই জিনিসটার মানেটা কি? আমরা মাঝে মাঝে দুইটা জিনিসকে গুলায় ফেলি। সেটা হচ্ছে ইনফরমেশন আর ডেটা দুইটা আলাদা জিনিস। ইনফরমেশন আর ডেটা দুইটা আলাদা জিনিস। হোয়াট ইজ ইনফরমেশন অ্যান্ড হোয়াট ইজ ডেটা? এই যে ইনফরমেশন, তথ্য হলো বিশ্লেষিত ও অর্থবোধক ডেটা। উদাহরণ, রহিম এর রক্তের গ্রুপ বি পজিটিভ। সো দুইটার মধ্যে পার্থক্য আছে। ধরো আমি লিখলাম বি পজিটিভ, ঠিক আছে, তারপর দেখলাম রক্তের গ্রুপ। আচ্ছা, তাইলে তো আসলে বোঝা যায়, তাই না? জাস্ট বি পজিটিভ, রহিম, রাইট? ধরো আমি লিখলাম বি পজিটিভ রহিম। এখন এটা দেখে স্বাভাবিকভাবে কম্পিউটারের আসলে বোঝার কোনো ক্ষমতা নেই বি পজিটিভ কি জিনিস আর রহিম আসলে কে। ঠিক আছে, বাট আমি যদি কম্পিউটারের তথ্যটা এভাবে রাখি যে রহিম রক্তের গ্রুপ বি পজিটিভ, তখন কম্পিউটার কিন্তু এটাকে একটা ইনফরমেশন হিসেবে ইউজ করতে পারবে। আচ্ছা, রহিমের রক্তের গ্রুপ বি পজিটিভ। আর আমি যদি র্যান্ডমলি রাখি রহিম, তারপর ধরো এখানে লিখলাম কামাল, ঠিক আছে, তারপর এখানে ধরো দেখলাম এ বি পজিটিভ, তারপরে লিখলাম ধরো এ বি নেগেটিভ, তারপরে আবার ধরো জামাল। অর্থাৎ কোনো সিকোয়েন্স নাই, আমি জাস্ট র্যান্ডমলি তথ্যগুলোকে রাখছি। তখন এগুলা তথ্য, এগুলা দেখে কোনো কিছু বুঝার ক্ষমতা হয়তো আমি তুমি বুঝলেও বুঝতে পারি, কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটারের জন্য সিকোয়েন্সিয়াল ডেটা লাগে। এই সবগুলো ইনফরমেশন যদি কম্পিউটারে রাখতে চাইতাম, তাহলে আমাকে এরকম একটা টেবিল বানানো লাগতো। জাস্ট একটা টেবিল, উপরে কি লিখতাম, এখানে লিখতাম ধরো ব্লাড গ্রুপ বিজি, আর এখানে লিখলাম নেম। তারপরে আমি কি করতাম, এ বি পজিটিভ রহিম, ধরো, তারপর হচ্ছে এ নেগেটিভ জাকি। আমার রক্তের গ্রুপ যদি এ নেগেটিভ না, তারপরে ধরো এ পজিটিভ, এ বি পজিটিভ বা নেগেটিভ দিলাম, এটা ধরো এনডি দিলাম। এনডি মানে হচ্ছে আমাদের যে নাইম দুর্জয় ভাইয়া। ঠিক আছে, তো এইভাবে আসলে আমরা তখন কম্পিউটারের কাছে জিনিসটা অনেক বেশি ইজি হইতো, কম্পিউটারের ডেটাটাকে ইউজ করতে পারতো। সো আমাদের ডেটাবেজের মূল উদ্দেশ্য হলো, আমাদের ডেটাবেজের মূল উদ্দেশ্য হলো এই টেকনোলজিটা আমরা শিখতে চাই, কারণ আমরা র্যান্ডম ডেটাকে ইনফরমেশনে কনভার্ট করতে চাই ফর কম্পিউটার। আবারও বলতেছি, আমরা এই টেকনোলজিটা শিখতে চাই, তার কারণ হচ্ছে উই ওয়ান্ট টু ক্রিয়েট এ ডেটাবেস যেখানে কম্পিউটার ক্যান ইউজ দ্যাট ডেটা অ্যাজ এ ইনফরমেশন। ক্লিয়ার? বুঝতে পারতেছি? আমরা ডেটাবেসটাকে এই কারণে তৈরি করতে যাচ্ছি, বা ডেটাবেসের টেকনোলজিটাকে এই কারণে শিখতে যাচ্ছি যে আমাদের কাছে যত তথ্য আসবে সেই তথ্যটাকে কম্পিউটারে বোঝার জন্য, বা কম্পিউটারে বোঝার জন্য, বা আমরা যদি একটা অ্যালগোরিদম বানাই সেই অ্যালগোরিদমে ফেচ করার জন্য, ইউজ করার জন্য আমরা সেটাকে প্রিপেয়ার করতে পারি। ডেটা টু ইনফরমেশন এর জার্নিটা আমরা কম্পিউটারের জন্য করব থ্রু দিস টেকনোলজি কল্ড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম।
ক্লিয়ার? সো আমাদের চ্যাপ্টারের নাম ডেটাবেস, বাট এই চ্যাপ্টারে আমরা একটা সফটওয়্যার শিখব হুইচ ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ যেই সফটওয়্যারটার মাধ্যমে আমরা ডেটাকে যেখানে রাখা হয় তাকে বলা হয় ডেটাবেস, অর্থাৎ ডেটার ভান্ডার। ডেটাকে আবারও বলছি, ডেটাকে যেখানে রাখা হয় সেটাকে বলা হচ্ছে ডেটাবেস, মিন্স ডেটার ভান্ডার। এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে আমরা এই ডেটাবেসটাকে ম্যানেজ করা শিখব, ডেটাগুলোকে ইনফরমেশনে কনভার্ট করা শিখব। ঠিক আছে? ওকে, সো ডেটা এবং ইনফরমেশনে আমরা কি করলাম, পার্থক্য পাইলাম। এখানে বলা হয়েছে যে ডেটার তথ্যের মধ্যে পার্থক্যকে আমরা অলরেডি জানি, রাইট? যে 40 রহিম এটা হচ্ছে একটা ডেটা, দুইটা ডেটা আলাদা আলাদা, এন্ড তথ্য এটা তখনই হবে যখন আমি বলবো রহিমের বয়স 40। পার্থক্য আমরা সরাসরি দেখতে পাচ্ছি। তো 40 রহিম, র্যান্ডম কথাবার্তা, বুঝতেছি না। 40 কি রহিমের ওজন, 40 কি রহিমের বয়স, 40 কি রহিম আজকে কয় কেজি ভাত খাইছে, আই ডোন্ট নো, রাইট? আমরা জানি 40 কি রহিমের জন্য, উই ডোন্ট নো, বাট হোয়েন উই উইল ক্লিয়ারলি টোল যে রহিমের জন্য দিস ইজ হিজ এজ, তখন আমরা কি বুঝতেছি, তখন সেটা একটা ইনফরমেশনে কনভার্ট হয়ে যাচ্ছে। তো তথ্যকে যখন আমরা একটা অর্থ দিচ্ছি তখন সেটা একটা ইনফরমেশন। ঠিক আছে? ওকে, সো আশা করি আমরা এটা পেয়ে গেছি। ডেটাবেস কি অলরেডি আমি বলে দিয়েছি। ডেটাবেস হলো এক বা একাধিক সম্পর্কযুক্ত ডেটার সংগ্রহীত রূপ যা ভবিষ্যতে ব্যবহার, বিশ্লেষণ ও সংরক্ষণের জন্য তৈরি করা হয়। অনেকের কাছে মনে হইতে পারে সম্পর্কযুক্ত তথ্য আবার কি জিনিস, তাই না? অনেকের কাছে মনে হইতে পারে যে ভাই সম্পর্কযুক্ত আবার কি জিনিস, এখানে সম্পর্ক কোথায় আসতেছে, মানে এখানে সম্পর্কের আসলে কি অর্থ বা সম্পর্কের আসলে কি মানে, তাই তো? সম্পর্কযুক্ত ডেটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে, তাই না? অনেকের কাছে কনফিউশন থাকতে পারে যে সম্পর্কের আসলে এখানে কি সম্পর্ক, সম্পর্কের কি সম্পর্ক, রাইট? সম্পর্কের আসলে এখানে কেন দরকার, তার কারণ হচ্ছে দেখো 40 এন্ড রহিম দুইটা ডেটা, আমি এখানে 40 আর রহিমের সাথে একটা সম্পর্ক তৈরি করছি। কি সম্পর্ক? এটা হচ্ছে তার এজ, তাই তো? এটা হচ্ছে তার বয়স। তো রহিম এবং 40-এর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, একটা রিলেশন আছে। কি? এটা হচ্ছে তার এজ, রাইট? সো এখানে একাধিক সম্পর্কযুক্ত ডেটার সংগ্রহশালা হবে। ঠিক আছে? সো যখন শুধু ডেটা থাকবে না, ডেটাগুলোর মধ্যে আমি রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারবো যে এই ডেটার আসলে আরেকটা ডেটার সাথে কি সম্পর্ক, তখনই আমরা কি করতে পারবো, একটা প্রপার ডেটাবেস ক্রিয়েট করতে পারবো। ক্লিয়ার? আর উই ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? এনি কনফিউশন, এনি কোশ্চেন, প্লিজ আস্ক। আচ্ছা, বাংলার মাস্টার বুক কিনতে কি গাইড কিনতে হবে কিনা, এটার অ্যান্সার আমি জানি আপাতত না। ঠিক আছে? জাস্ট মাস্টার বুক কিনলে, আইসিটির জন্য আমরা বলতে পারি আইসিটিতে আমাদের মাস্টার বুক কিনলে ইউ ডোন্ট নিড টু বাই এনি আদার গাইড। ঠিক আছে? আইসিটির মাস্টার বুক কিনলে কারোর গাইড কেনার দরকার নাই। ইটস আ বুক কাম গাইড বুক। ঠিক আছে? সো দুইটা কম্প্রেস করা। বুঝাতে পেরেছি সবাইকে? বাংলাটা আমি খুব শিওরলি বলতে পারছি না, বাট আমি অ্যাটলিস্ট আমি যতটুকু জানি বাংলার ক্ষেত্রেও সেম, বাট আইসিটিটা আমি শিওরলি বলতে পারছি। কেনা লাগবে না আলাদা করে। মাস্টার বুক কবে পাবো? মাস্টার বুক খুব দ্রুত পেয়ে যাওয়া, ক্লাস শুরু হওয়ার আগে ইনশাল্লাহ। ওকে, সো আমরা এতটুকু সবাই ক্লিয়ার। এখন ডেটাবেস আসলে কেন প্রয়োজন, এটা র্যান্ডম একটা কোশ্চেন, আমাদের পরীক্ষায় 6 মার্কের জন্য আসে, 2 মার্কে আসে। আমি আগেই বলেছি যে আমাদের কিন্তু আইসিটিতে সিকিউ থাকবে, রাইট? আমাদের কিন্তু আইসিটিতে কি থাকবে, আমাদের আইসিটিতে সিকিউ থাকবে। সো দিস এ র্যান্ডম কোশ্চেন। সিকিউতে আমরা রেগুলার বেসিসে এই ধরনের কোশ্চেনগুলো পাবো যে ডেটাবেস কাকে বলে, এটা কাকে বলে, এটার প্রয়োজনীয়তা কি, ওটার প্রয়োজনীয়তা কি, তথ্য খোঁজা দ্রুত হয়, সহজে পরিবর্তন করা যায়, তথ্য নিরাপদ রাখা যায়, একাধিক ব্যবহারকারী একসাথে ব্যবহার করতে পারে। সো এরকম অনেক ধরনের কারণ আছে, বইয়ে আরো কারণ দেওয়া আছে, আমাদের মাস্টার বুকে আরো কারণ দেওয়া আছে। তোমার যে যে কারণ ভাল লাগবে মুখস্থ করে রাখবা, এখন আজকে মুখস্থ করা লাগবে না। ঠিক আছে? এখন রিল্যাক্সে ক্লাস করো, বোঝার চেষ্টা করো ডেটাবেস কি। কারণ যখন আমরা মেন ক্লাসে পড়াবো তখন এর পরে ধরো আমরা 10টা ক্লাস নেব এই ডেটাবেসের পরে, প্রবাবলি উইল টেক 10 ক্লাসেস, সম্ভবত 6টা লাইভ ক্লাস বা 7টা বা 8টা লাইভ ক্লাস, কিউএনএ ক্লাস, দেন কোশ্চেন সলভিং ক্লাস। তো 10টা ক্লাস, অনেক কিছু শেখাবো আমরা। আজকে আমরা অ্যাপের মধ্যে যাচ্ছি না, মানে অ্যাপটা ব্যবহার করা শেখাচ্ছি না, বাট দিস ইজ এ কোডিং চ্যাপ্টার, এখানে কোড করা লাগবে। হ্যাঁ, সো অনেকের কাছে মনে হতে পারে যে আমাদের কোডিং চ্যাপ্টার কোনগুলো। কোডিং চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 4 হুইচ ইজ HTML কোডিং, চ্যাপ্টার 5 হুইচ ইজ আমাদের সি প্রোগ্রামিং, এবং 6 এ হচ্ছে কোডিং চ্যাপ্টার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে? সো আমরা যেমন 9-10 এর ক্ষেত্রে
আমরা এক্সেল শিট শিখছিলাম, বাট ওখানে জাস্ট ইনপুট দিলে হয়তো, বাট এইখানে কিন্তু যেহেতু অনেক ডেটা নিয়ে কাজ করা হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, এক্ষেত্রে কোড করে ডেটাকে ফেচ করতে হবে, কোড করে ডেটাকে দিতে হবে। সো এখানেও আমরা কোডিং শিখবো। আমাদের কোডিং এর চ্যাপ্টার টোটাল 3টা, ঠিক আছে? আমাদের কোডিং এর চ্যাপ্টার টোটাল 3টা, এন্ড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ ওয়ান অফ দেম। ওকে ভাইয়া? আচ্ছা, সো এই যে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, ডাটাবেস পরিচালনার জন্য ব্যবহৃত যে সফটওয়্যারটা, সেটাকে আসলে বলা হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, ঠিক আছে? সো এই সফটওয়্যারের ব্যবহারই আসলে আমরা এই চ্যাপ্টার যখন আমরা পড়া শুরু করব তখন শিখবো যে ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারটা আসলে কি, কিভাবে আমরা ব্যবহার করছি, বিস্তারিত। আচ্ছা, অনেকগুলো জনপ্রিয় সফটওয়্যার আছে, যেমন মাইক্রোসফট অ্যাক্সেস আছে, মাইএসকিউএল আছে, ওরাকল আছে, এরকম অনেকগুলো জনপ্রিয় ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে। টেবিল, ফিল্ড, কলাম, এই জিনিসগুলো আমরা একটু আজকে শেখার চেষ্টা করব, জাস্ট খুব ইজি কিছু উদাহরণ দিয়ে। প্রথমে বলা হচ্ছে টেবিল। সো ডাটাবেজের মধ্যে সব তথ্য আসলে টেবিল আকারে থাকবে, ঠিক আছে? ডাটাবেজের মধ্যে সমস্ত তথ্য আসলে কি আকারে থাকবে? অল দ্য ইনফরমেশন টেবিলে আমরা রাখবো, ঠিক আছে? তো আমরা একটা টেবিল বানাই নি, হ্যাঁ, 2টা টেবিল আসলে আমাদেরকে বানানো লাগবে। আমরা 2টা টেবিল বানাবো, এন্ড 2টা টেবিল বানায় আসলে আমরা কয়েকটা জিনিস দেখবো, ঠিক আছে? আচ্ছা, ধর এখানে একটা টেবিল বানাচ্ছি। আচ্ছা, সো আমরা এখানে 2টা টেবিল বানাইছি, ঠিক আছে? ওকে, সো প্রথমে আমি এখানে লিখলাম স্টুডেন্ট আইডি, ঠিক আছে? আচ্ছা, এখানে লিখলাম ধরো নেম 001, 002, 003, ঠিক আছে? আচ্ছা, এন্ড এখানে আমরা লিখলাম হচ্ছে ধর স্টুডেন্ট আইডি, ঠিক আছে? আচ্ছা, এন্ড এখানে আমরা ধরো লিখলাম আইসিটি মার্ক। ওকে, ওকে, 001, 002, 003, ঠিক আছে? আচ্ছা, সো প্রথমে আসো, আমরা বলছি টেবিল। সো টেবিল কি আমরা দেখলাম? আমরা বলছি টেবিল হচ্ছে তথ্য সংরক্ষণের প্রধান ইউনিট, মানে মূলত সমস্ত ডেটা আমরা টেবিলে সংরক্ষণ করব। সেকেন্ডে বলা হচ্ছে এটাতে সারি বা রো এন্ড কলাম থাকে। সো এই সারি বা রো এবং কলাম আসলে কি জিনিস? সো দেখো, সবাই একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই যে আড়াআড়ি আমি যাচ্ছি, এইটা হচ্ছে আমার সারি, আড়াআড়ি কি সারি, আর উপর থেকে নিচের দিকে এইটা হচ্ছে আমার কলাম। উপর দিকে নিচের দিকে কি, এটা হচ্ছে আমার কলাম, ঠিক আছে? এখন এইখানে আমরা একটু কনফিউজড হয়ে যাই। সেটা হচ্ছে ধরো এটা আমার একটা টেবিল, এটা কি আমার একটা টেবিল, ওকে? আচ্ছা, আমি এটাকে কি বলছি যে উপর থেকে নিচ দিকে কি কলম, রাইট? সেটা ধরো আমার এ কলাম, এটা হচ্ছে আমার বি কলাম, এটা হচ্ছে আমার সি কলাম, ঠিক আছে? আচ্ছা, আর নিচের থেকে কি, নিচের পাশাপাশি কি সারি, তো এটা ধরো আমার 1 নাম্বার সারি, এটা হচ্ছে আমার 2 নাম্বার সারি, এটা হচ্ছে আমার 3 নাম্বার সারি। আচ্ছা, সো এখন সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ধরো এই রোটা বা এই বক্সটা, এটা কি আসলে? এটা তো বি এর দিক থেকে দেখলে এটা আসলে বি কলামের একটা অংশ, আবার 2 এর দিক থেকে দেখলে এটা আবার 2 সারির একটা অংশ। সেইটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি এভাবে যে 2B, তার মানে কি 2 নাম্বার সারির বি নাম্বার কলাম। এইভাবে প্রত্যেকটাকে আমরা আলাদাভাবে মার্কিং করতে পারি। 1A, সবুজ কালি কি বোঝা যায়? না, বোঝা যায় না, সবুজ কালি বোঝা যায় না, রাইট? আচ্ছা, আমরা একটু নীল কালি নেই, ডিপ নীল। ওকে, সো এখানে আমরা বললাম যে এটা হচ্ছে আমার 1A, এখান থেকে 1 নিলাম, এটা থেকে A, এটা হচ্ছে 2A, 3A, তারপর হচ্ছে এটা 1B, 2B, 3B,
এটা কি 1C 2C 3C। দেখো 9টারই আলাদা আলাদা ইউনিক তৈরি হয়েছে, নাম তৈরি হয়েছে, রাইট? কোনোটার সাথে আসলে কোনোটা মিলতেছে না, কোনোটার সাথে কোনোটার মিল নাই, এবং খুব ইজিলি আমরা নাম দিয়ে ফেলতে পারছি সবাইকে আলাদা আলাদা, সবাইকে আমরা আলাদা আলাদা নাম দিয়ে ফেলতে পারছি। কারোর সাথে কারোর কোনো মিল হচ্ছে? কারোর সাথে কারোর কোনো মিল হচ্ছে না। সো আমরা যখন একটা বক্সকে, বা এই বক্সটাকে একটা সেল বলে, সেলকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব, আমরা রো এবং কলাম দুইটাকে ইউজ করব, সরি কলাম এবং রো দুইটাকে ইউজ করে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। B2 বলা যাবে না? বলা যাবে, কোনো সমস্যা নেই। B2 বলো, 2B বলো, যেহেতু আগে এখান থেকে 2 নিয়েছি এই জন্য বলেছি B2 বললেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে? B2 বললেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন এই দুইটার মধ্যে আমরা কি করতে যাচ্ছি? আমরা প্রথমে কি করলাম? আমরা প্রথমে এখানে দেখলাম যে টেবিল। আমরা টেবিল সম্পর্কে ধারণা পেয়ে গেছি যে এরকম এরকম টেবিল হইতে পারে, এবং টেবিলের স্ট্রাকচারটা এইভাবে ক্রিয়েট করা যায়, রাইট? এবার বলছে ফিল্ড, একটি নির্দিষ্ট তথ্য বিভাগ, যেমন স্টুডেন্ট নেম, এজ, এগুলাকে ফিল্ড বলে। যেমন এখানে স্টুডেন্ট আইডি লিখছে, এটা একটা ফিল্ড, এই ফিল্ডের নিচে অনেক ইনফরমেশন আছে। নেম, এটা একটা ফিল্ড, বেসিক্যালি কলমগুলোকে আমরা ফিল্ড বলতে পারি, যে সেম কলমে আসলে একই রকম ডেটা আছে। দেখো এখানে স্টুডেন্টের সব স্টুডেন্ট আইডি, তো এটা একটা ফিল্ড, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখি রেকর্ড। রেকর্ড হচ্ছে রো, একজন শিক্ষার্থীর সমস্ত তথ্য, প্রতিটা রেকর্ড একটা সারি, তাহলে এই যে সারিটা বা রোটা সেটাকে আমরা বলতেছি রেকর্ড, ঠিক আছে? তাহলে এখানে দুইটা জিনিস ছিল, দেখো একটা হচ্ছে ফিল্ড, যেটা হচ্ছে নামের ফিল্ড, মানে এখানে সব নামই পাবো। আবার এখানে যদি এই দিক থেকে দেখি, সেটা হচ্ছে 001 স্টুডেন্ট আইডি আলা, স্টুডেন্টের নাম হচ্ছে, ধরো এখানে আমি বললাম নাইম দুর্জয়, এনডি। তাহলে এইটা কি? এটা হচ্ছে রেকর্ড। কার রেকর্ড? নাইম দুর্জয়ের। রেকর্ড কোথায় থাকবে? আড়াআড়ি, আড়াআড়ি। আর ফিল্ড উপর থেকে নিচে, ফিল্ড উপর থেকে নিচে। কেন? কারণ ফিল্ডে একই রকম ডেটা থাকে, ফিল্ডে একই রকম ডেটা থাকে, আর রেকর্ডে একজন মানুষের ডেটা থাকে, রেকর্ডে একজন মানুষের ডেটা থাকে। এনডি মানে নাইম দুর্জয়, ঠিক আছে? নাইম দুর্জয় ভাইকে আমরা সহজে এনডি বলি, ওকে? বুঝতে পারছি? এই যে কলম ইজ ইকুয়াল টু ফিল্ড, রো ইজ ইকুয়াল টু রেকর্ড, ঠিক আছে? বুঝাতে পারছি? ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? কোনো কনফিউশন আছে? কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমরা করতে পারি। আচ্ছা, আশা করি কারো কোনো কনফিউশনও নাই, কারো কোনো কোশ্চেনও নাই। এখন আমরা রিলেশন বিল্ড করা শিখব, ঠিক আছে? আচ্ছা, যে প্রাইমারি কি আছে না, ফরেন কি আছে না, এই যে বা রিলেশনাল ডেটাবেস, রিলেশনটা কি আসলে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, এত গভীরে আসলে আমরা যাব না। আমরা জাস্ট আজকে একটা রিলেশন তৈরি করে দেখাবো, দ্যাটস ইট, ঠিক আছে? রিলেশনটা হবে এই যে দুইটা টেবিল করলাম এদের মধ্যে। ধরো এখানে নাইম দুর্জয় ভাই, এখানে ধরো জাকি ভাই আমাদের, ঠিক আছে? এইখানে ধরো আমাদের সবার প্রিয় বাংলা টিচার ফারহান ভাই, ঠিক আছে ভাই? আচ্ছা, ফারহান ভাই, ওকে? তো আমাদের তিনজন টিচার, নাইম দুর্জয় ভাই, জাকি ভাই, ফারহান ভাই, তিনজনের আমরা কি করছি? তিনজনের আমরা স্টুডেন্ট আইডি লিখছি। এইখানে কি কোথাও এদের নাম লেখা আছে? নাম লেখা আছে বলো তো? না। সো স্টুডেন্ট আইডি 1, ধরো এনডি, ও ধরো আইসিটিতে 100-এর মধ্যে পাইছে হচ্ছে 15, মানে ফেল করছে, ঠিক আছে? ধরো জাকি ভাই, আমি যেহেতু আইসিটি পড়াই তোমরা জানো, আমি ধরো পাইছি 98। আমাদের ফারহান ভাই বাংলা পড়ে, বাংলা ভাই, ফারহান ভাই ধরো পাইছে হচ্ছে 60, ঠিক আছে? আচ্ছা, সো এখন এই টেবিলটাতে কারো নাম নাই, এই টেবিলটাতে কারো নাম্বার নাই, বাট দুইটা টেবিল দেখে তোমাকে যদি আমি কোশ্চেন করি নেক্সটে, যে নাইম দুর্জয় ভাই আইসিটিতে কত মার্ক পাইছে, তুমি বলতে পারবা? ইয়েস অর নো? নাইম দুর্জয় ভাই হলুদ রংটা দেখা যায় না বাবু, হলুদ রং তো দিই নাই, এটা তো নীল। কত পাইছে? 15। ওকে বারবার করে বলছিলাম যে আইসিটি অনলাইন ব্যাচটাতে ভর্তি হ, ভর্তি হ, ভর্তি হ। বন্ধু মানুষ 10-15 করে পাইছে, এটা তো আমি চাই না, কিন্তু ভর্তি হয় নাই, এরকমই হবে, ঠিক আছে? সো ও কত পাইছে? 15। ও হচ্ছে সেই প্রতি 4 জন স্টুডেন্টের একজন যে প্রতি বছর আইসিটিতে ফেল করে, যে আইসিটিতে ফেল করছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিন্তু দেখে বলে দিতে পারছি। আবার ফারহান ভাই বাংলার, হ্যাঁ, ফারহান ভাই কত পাইছে আমরা কি দেখে বলতে পারবো? আমরা কিন্তু দেখে বলতে পারবো যে ফারহান ভাই 60 পাইছে আর কি,
ঠিক আছে, ফারহান ভাই 60 পাইছে। আবার আমরা যদি বলি যে জাকি ভাই কত পাইছে, আমরা বলে দিতে পারছি জাকি ভাই 98 পাইছে। অথচ আমাদের মধ্যে কিন্তু কোনো টেবিলে পূর্ণাঙ্গ ইনফরমেশন নাই। কোনো টেবিলে কি ফুল ইনফরমেশন আছে যে স্টুডেন্ট আইডি এত? নাই, রাইট? এখানে আছে এই স্টুডেন্ট আইডি কত মার্ক পাইছে, আবার এখানে আছে এই স্টুডেন্ট আইডিটা কার। তাহলে এই যে একটা ইনফরমেশন যে নাম, এই যে আরেকটা ইনফরমেশন মার্ক, এই দুইটাকে কানেক্ট করলো কে? কানেক্ট করলো হচ্ছে স্টুডেন্ট আইডি, রাইট? হলুদ বাবু আমি একবারও আজকে ইউজ করি নাই মনে হয়, রেড ইউজ করছি শুধু। আচ্ছা, অসুবিধা নেই। তাহলে এই দুইটাকে কানেক্ট করলো কে? এই দুইটাকে কানেক্ট করলো স্টুডেন্ট আইডি। সো এটাকে কি বলা হয়? অনেক রকম কি আছে, ফরেন কি আছে, প্রাইমারি কি আছে, অনেক রকম কি আছে যে ফিল্ডটি প্রতিটি রেকর্ড আলাদা শনাক্ত করে, কখনো নাল বা ডিসপ্লে হয় না। ফরেন কি আছে, রিলেশন আছে। তা আমরা বেসিক্যালি রিলেশন দেখাইলাম, দুইটা ডেটাবেজের মধ্যে আমরা রিলেশন তৈরি করছি। এটাকে যদি আমি ডেটাবেজ এ বলি, এটাকে যদি ডেটাবেজ আমি বি বলি, আমি ডেটাবেজ এ এবং বি এর মধ্যে রিলেশন তৈরি করছি বেসিস অন হোয়াট? স্টুডেন্ট আইডি, রাইট? 2 মার্ক, আরে নিজেকে কি 100-তে 100 দেয়া যায়? একটা ব্যাপার আছে না? আমি কি এত অভদ্র? হ্যাঁ, 98 দিছি এই কারণে, ঠিক আছে না? জন্য 98 দিছি। সবাই তোমরা তখন বললা যে ভাইয়া আপনি 100-তে 100 নিজেকে দিচ্ছেন, খারাপ দেখা যায় না? একটা ব্যাপার আছে তো, ঠিক আছে? আচ্ছা, বাট তোমরা যদি আইসিটি না পড়ো বাবা সারা অবস্থা, আমার কাছে পড়তে হবে এমন কোনো কথা নাই। এটা ভুল কথা যে আমার কাছেই কি পড়তে হবে, না, পড়লেই হবে। তুমি বাট হ্যাঁ, নিজে নিজে পড়লে কি হবে? উত্তর হচ্ছে না, কারণ তুমি জিনিসগুলো বুঝবা না, সবগুলো নিজে নিজে পড়ার মতো না। এসএসসির আইসিটি নিজে নিজে পড়লে কি হয়? ইয়েস, 100% হয়। এইচএসসিটা 1% হবে না। তুমি ফেলের পরে ফেলের পরে ফেল করতে থাকবা। বহুত স্টুডেন্ট আছে আইসিটির জন্য হচ্ছে কি তোমার ইয়া করে, টেস্ট পরীক্ষায় ফেল করে এইচএসসি দিতে পারে না, ঠিক আছে? তো তুমি যদি এখন না পড়ো, ওই এইচএসসির আগে ঠিকই এসে পড়বা। বাট মানে আমার কাছে পড়তে হবে এমন কোনো কথা নেই, বাট তুমি পড়ো কিন্তু, ঠিক আছে? পড়ো, আর আমার কাছে যদি ভালো লাগে ডেফিনেটলি পড়ো, কোনো অসুবিধা নেই। আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো, তোমাদেরকে কথা দিতে পারি যে আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো, যেহেতু অলরেডি তোমরা হচ্ছে আমি 23, 24, 25, 26, তো 4 নাম্বার ব্যাচ তোমরা আমার 10 MS এর, যেখানে এরকম হাজার হাজার স্টুডেন্ট ভর্তি হয়েছে। 26 ব্যাচে আমাদের টোটাল সম্ভবত 6000 স্টুডেন্ট আমার কাছে আইসিটি পড়ছে, আরো ভর্তি হবে। ওদের 2.0 কোর্স নামানো হয়েছে, অনেকে বছরের শুরুতে ভর্তি হয় নাই, তোমাদের মতো অনেকের মতো। সো পরবর্তীতে ওরা আবার কান্নাকাটি করছে, ওদের জন্য আমরা 2.0 কোর্স নামাইতেছি, ওইটার ক্লাসও শুরু হবে। সো ওইখানেও হয়তো বা আরো 4-5 হাজার স্টুডেন্টের বেশি ভর্তি হবে, ঠিক আছে? সো 8-10 হাজার স্টুডেন্ট আমার কাছে পড়ছে। সো আই থিঙ্ক মোটামুটি তোমরাও পড়লে ভালো করবা। এগেন ইটস আপ টু ইউ, বাট পইরো, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। নাইলে নাইম নুজা ভাইয়ের মতো 15 পায়ে কান্নাকাটি করতে হবে। এর থেকে দুঃখের আর কিছু হইতে পারে না যদি আমরা আইসিটিতে জাস্ট একটু গুরুত্ব দেই, একটু সারাটা বছর একটু সমান তালে পড়ি, তাহলেই কিন্তু আসলে আমরা এই 15কে নাইম নুজার মতো 15 না পেয়ে জাকি ভাইয়ের মতো আমরা কিন্তু কত পাইতে পারি? 98 পাইতে পারি, ঠিক আছে? বুঝতে পেরেছি? ওকে, সো এটা ছিল ডাটাবেজের একদম বেসিক কনসেপ্ট। আমরা আসলে এর ইন ডিটেলসে পড়বো আমরা যখন কোর্স শুরু করব। আমাদের কোর্সে অলরেডি ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো আমরা ইনশাল্লাহ নেক্সট মান্থ থেকে, অর্থাৎ মানে আর একদিন পর, ভাই আবার একটু বুঝালে কোনটা? নাসরিন আমাকে আবার বলো, আমি আবার বুঝাই দিচ্ছি। আচ্ছা, তো আমরা নেক্সট মান্থ থেকে কিন্তু ক্লাস নেওয়া শুরু করে দিব আমাদের মেইন কোর্সে। আইসিটি কোর্সের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, আমাদের ডেমো ক্লাস চলতেছে বা ফাউন্ডেশন ক্লাস চলতেছে। আমাদের নেক্সট মান্থ থেকে রেগুলার বেসিসে ক্লাস শুরু হয়ে যাবে। আর একটা জিনিস, যারা কোর্সে এনরোল করে ফেলছো, ঠিক আছে ভাই, আর একবার বুঝান প্লিজ, কোনটা বুঝাবো এরা বলো? কোনটা বুঝাবো আবার বলো আমাকে, আবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই। টেবিলটা? ইউ ডিডন্ট গেট ইট? আচ্ছা, নেক্সট মান্থ থেকে আমাদের পেড ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যদি কারো কনফিউশন থাকে আমি আবারও বলছি, সেটা হচ্ছে এখানে একটা টেবিল আছে না, এখানে আর একটা টেবিল আছে না, দুইটা টেবিল তো আলাদা আলাদা টেবিল, একটা হচ্ছে এ টেবিল আর একটা হচ্ছে বি টেবিল। তো দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে না,
কিসের মাধ্যমে? এই স্টুডেন্ট আইডি, এটার মাধ্যমে, তাই না? সেটাকে রিলেশন বিল্ড করা বলে। অনেক রকম রিলেশন আছে যেটা আমরা পরবর্তীতে কোর্সে শিখবো, ঠিক আছে? 1-1 রিলেশন আছে, 1-to-many রিলেশন আছে, বেশ জটিল জিনিসগুলা, ঠিক আছে? বাট আমরা জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আসলে রিলেশন তৈরি করা যায়, বা একটা টেবিলের ইনফরমেশনকে আরেকটা টেবিলের সাথে সম্পর্কযুক্ত কিভাবে করা যায়। একটা সিমিলার রো থাকে, সরি একটা সিমিলার কলম থাকে, একটা সিমিলার কলম থাকলে ওই কলমের বেসিসে আমরা বুঝতে পারি। এখানে টেবিলে কিছুই না ভাই, স্টুডেন্ট আইডি। সো যে কোনো স্টুডেন্ট আইডি আমি র্যান্ডম লিখছি আর কি, 1-2 রোল নাম্বার দিচ্ছি ধরো, আর ওই পাশে আইসিটিতে কে কত মার্ক পাইছে সেটা দিয়েছি। আর এখানে আমরা কি করছি, আবার স্টুডেন্ট আইডি দিয়েছি, এখানে নাম দিছি। সো এই দুইটা টেবিল দেখে তুমি বুঝে ফেলতে পারছো না যে 001 কার আইডি? নাইম দুর্জয়। তাহলে 001 কত পাইছে? 15তে। তাহলে নাইম দুর্জয় কত পাইছে? 15 পাইছে। আবার দেখি জাকি ভাইয়ার আইডি কত? 002। এখানে স্টুডেন্ট আইডি 002 কত পাইছে? 98। তাহলে জাকি ভাই কত পাইছে? 98 পাইছে। সো দুইটা কম্বাইন করে তুমি একটা ইনফরমেশন পেয়ে যাচ্ছ না, জাকি ভাই পাইছে 98। আবার তুমি দুইটা কম্বাইন করে একটা ইনফরমেশন পাচ্ছ না যে নাইম দুজয় ভাই পাইছে তোমার কত? 15। সেই যে দুইটা তিনটা টেবিল, আরো অনেক টেবিল থাকতে পারে, 5টা টেবিলও থাকতে পারে। সেই রকম টেবিলগুলোকে কম্বাইন করে আসলে ডাটাবেসে কাজ করা হয়, ঠিক আছে? সেইটা ছিল ডাটাবেসে আমাদের কনসেপ্ট। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে ইনশাআল্লাহ আমরা যখন কোর্সে ক্লাস করবো বুঝে যাবো বাবা, কোনো অসুবিধা নাই। অ্যান্ড যারা লাস্টে জয়েন করছো আবারও বলে দিচ্ছি, আমাদের কিন্তু এই যে জাকি আমাদের যে প্রোমো কোডটা আছে এটা কিন্তু শেষ হয়ে যাবে। সো যদি কোর্স পারচেস করার সময় যদি ডিসকাউন্টটা যেহেতু এখন আর চলতেছে না, সো সবাই অবশ্যই এইটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিও, জাকি HSC 27 নেক্সট 7 দিন পর্যন্ত সম্ভবত থাকবে। সো এই প্রোমো কোডটা ইউজ করে তুমি কিন্তু চাইলে 500 টাকা ডিসকাউন্টে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আর জাস্ট একদিন পরেই কিন্তু নেক্সট মান্থ, অ্যান্ড নেক্সট মান্থ থেকে কিন্তু আমাদের রেগুলার বেসিসে ক্লাস শুরু হয়ে যাবে। সো লেট করিও না, ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে রেগুলার ক্লাসে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, টাটা।